আজ ঘুম ভাঙতেই দেখলাম কি সুন্দর একটা ওয়েদার। যদিও আজ কিন্তু ঘুম আমি অনেক সকালেই ভাঙিয়েছিলাম, কেননা কাল রাতে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ওই ধরো সকাল 3:30। কিন্তু জানো কেন? সেটা হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো হবে, সেটা সকাল 7:30টার মধ্যে। সকাল 7:30টার মধ্যে পুজো করতে হলে আমাকে তো ওই টাইমেই উঠতে হবে। বাইরে তো গুটগুটে অন্ধকার, সাথে করে সকালে টিফিনটা কিন্তু বানিয়ে নিলাম। আর এই যে আমাদের যে মা মনসা পুজো হয় না, সেই পুজোতে কিন্তু আমাদের একদমই নিরামিষ খেতে নেই, ওই দিন কিন্তু আমিষ খেতে হয়। যাই হোক, সকালে পুজো হবে বলে অনেক সকালে কিন্তু ঘুম ভেঙে আমি কিন্তু সব কিছু কাজ করে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু টিফিনটাও বানিয়ে নিয়েছি। ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে ফেললাম। আজ কিন্তু আর অন্য কিছু দেখানোই যাবে না, কেননা পুজোর জন্য খুব তাড়াহুড়ো করতে হবে। এদিকে ঘর ঝাড় দিতে দিতে বাইরের দিকে আলোটা বেশ ফুটে গেছে। তারপরে ভাবলাম আজ তো আমি বাড়িতে আছি, অফিসে যাইনি, তাই ঠাকুরের বাসনগুলো সমস্ত কিছু আজকে মেজে নেব। আর এই দুদিন ধরে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, উঠানে কিন্তু জল জমেই রয়েছে, তাই জন্য আমি আজকেই ওপরে উঠে বাসনগুলো মেজে নিলাম। যাই হোক, পিতলের বাসন তো আগে খানিকটা লেবু দিয়ে ডলে নিয়েছিলাম, কেননা তেঁতুল ঘরে একদমই ছিল না, তাই জন্য সবটাই কিন্তু লেবু দিয়ে পরিষ্কার করে বালি দিয়ে ঘষেছি। তার জন্য কিন্তু এত সুন্দর পরিষ্কার হয়েছে না। এখন কিন্তু আমার ঠাকুরের বাসনগুলো মাজাও হয়ে গেল, ওদিকে কিন্তু ঘর ঠরও মুছে নেব। সমস্ত কিছু করার পরে এখন একটু বসে ব্রাশটা করে নিলাম। জানো তো, বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে না আগের দিন থেকে আমার ভীষণ টেনশান হয় যে পুজোটা যখন 7:30টায় হবে বলেছে, কত তাড়াতাড়ি করব, আমি কি করতে পারবো এত তাড়াতাড়ি? তো যাই হোক, সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান ঠান করে তারপরে কিন্তু পুজোরটা গুছাতে চলে এসেছি। আর এদিকে নৈবেদ্যটা গুছাবো। আমি না আগে 5টা নৈবেদ্য সাজাতাম, আমাকে এক ব্রাহ্মণ বলেছিল 5টা না দিয়ে 7টা দাও, তাহলে কিন্তু সবাইকে দেয়া হয়ে যায়। যাই হোক, আর এখন না আমি ফুলের মালা গাঁথতে বসেছি। আসলে গাঁদা ফুলের যে মালা করে এনেছি কিনে, সেটাতে কিন্তু মাকে পরানো যাবে না, অত বড় মালাও না। যাই হোক, বাড়িতে তো প্রচুর ফুল আছে, তাই ওই ফুল দিয়ে আজকে মালা গাঁথবো। আর আমি যে পুজোই করি না কেন, আগে কিন্তু হাতে গেঁথে মালা ঠাকুরকে দিই। এখন কিন্তু সেই মালাই গাঁথতে বসছি। তবে এই যে মা মনসাকে যে মালাটা দেবো না, সেটা ঘট পর্যন্ত আসবে বলে প্রচুর বড় করতে হয়। আর এদিকে ফলটাও বানিয়ে ফেললাম, সবই কিন্তু একা হাতে করে ফেলছি, তার জন্যই কিন্তু অনেক সকালে ওঠা। আর এই ফলের মধ্যে দেখো বড় একটা আনারস এনেছিল, আর আনারসটা না আমার কাটতে গেলেও ভয় করে। ওই যে চোখের মতো কী যেন থাকে, সেগুলো কিন্তু আমি একদমই কেটে উঠতে পারি না। যাই হোক, শসা, বাতাবি লেবু, আর আমাদের এই মনসা পুজোয় বাতাবি লেবুটা মাস্ট, জানো তো, বাতাবি লেবুটা দিতেই হয়। যাই হোক, এখন আপেল কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি, তারপরে সব কিছুই করে নিলাম। সমস্ত ফল করে এবার নৈবেদ্য সাজিয়ে একদম সব রেডি করে তারপর কিন্তু আমি আলতা পরে ড্রেসটা চেঞ্জ করে নেব। আসলে শাড়ি পরা তো সেইভাবে অভ্যাস নেই, আর শাড়ি পরে না সমস্ত কাজ করতেও এখন পারি না। তবে আমার বিয়ের পর কিন্তু আমি শাড়ি পরেই থাকতাম, তারপরে আস্তে আস্তে কিন্তু আমি আরও বেশি আধুনিক হয়ে গেছি, একদমই এখন আর শাড়ি পরাই হয় না। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত ফল কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর জানো তো, 2টো আম এনেছিল, তবে এখনের আম না সেরম একটা ভালো হয় না। যাই হোক, এখন কিন্তু সমস্ত গুছানো হয়ে গেছে। পুজোর ওদিকে ঠাকুরমশাই আসার টাইমও হয়ে গেছে। এখন তো আমি ড্রেসটাকে চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরা ভিডিও তোমরা খুব কমই দেখে থাকবে। আমাকে এক দিদিভাই কমেন্টস করে বলেছিল, দিদিভাই তুমি না লাল রঙের শাড়ি পরবে। তো দেখো, তোমার কমেন্টসে আমি সাড়া দিলাম, আর আমি এই যে লাল শাড়ি পরে ফেলেছি। তবে জানো তো, এত তাড়াহুড়োর চোটে না একটা লাল ব্লাউজ খুঁজেই পাইনি। আর আমি যখন জিনিসপত্র গুছিয়ে রাখি, কোথায় যে কী রাখি, যখন পরি তখন আর খুঁজে পাইনি। যাই হোক, এখন তো এই ব্লাউজের সাথে শাড়িটা পরে ফেলেছি। ওদিকে কিন্তু ব্রাহ্মণও চলে এসছে। তবে এখন তো মনসা পুজো লক্ষ্মী পুজোর মতো ঘরে ঘরে হয়, তাই জন্য কিন্তু ব্রাহ্মণের খুব তাড়াহুড়ো। আর এদিকে দুধটাও চলে এসেছে। পুজো তো করতে বসে গেছিলো, তবে অঞ্জলি কিন্তু আমরা দুজনেই দিয়েছিলাম। পাশের বাড়িতে তো পুজো হয়, ওদের বাড়ি কিন্তু প্রচুর লোক হয়, এই জন্য আমাদের বাড়ি আগে করে তারপরে কিন্তু ওদের বাড়ি যাবে। এখন তো আমরা পুজোর অঞ্জলিটাও দিয়ে দিলাম। তবে জানো তো, আজ না পাশের বাড়ি নেমন্তন্ন আছে। ওই যে প্রতি বছর মনসা পুজো হয়, আর আমাদের এই পাড়ায় দেখেছি আমি, মনসা পুজো হলে না সবাই মাছ ভাত খায়। যাই হোক, আশমুখ করে, এই জন্য কিন্তু পাশের বাড়ি যে পুজোটা হয়েছে ওখানে আজকে নেমন্তন্ন আছে। তাই ভাবলাম
যে পুজোটা তো আমাদের হয়েও গেল। এবার আজ তো রান্না বান্না তেমন কিছু নেই, তবে জানো তো একটু রান্না করতেই হবে, কেননা ওদের বাড়িতে রান্না অনেকটাই দেরি হয়ে যাবে। আর এদিকে আমার বর আজকে বলেছে দুপুরবেলা বাড়ি আসবে, তার জন্য কিছুটা রান্না করব। ওই আগের দিনের যা তরকারি ছিল সেটাই গরম করে দেব। আর যেহেতু আমাদের আজকে আশমুখ করতে হয়, মাছ তো ঘরে ছিল না, একটা ডিমের অমলেট করে দেবো। এখন ছেলের জন্য পাউরুটিগুলো ছেঁকে দিচ্ছি। তবে আমি পুজো দেওয়ার পর যে একটু ফল খেয়েছিলাম তাতেই আমার কিন্তু পেটটা বেশ ভরে গেছে, আর তেমন কোনো খিদেই পাচ্ছে না। এখন ছেলেকে পাউরুটি আর সাথে ডিম সিদ্ধ দিয়েছিলাম। জানো তো ওই যে গামলা করে, ছোট গামলা করে একটুখানি ভাত বসিয়ে দিয়েছিলাম, যাতে করে আমার ছেলের আর আমার বরের হয়ে যায়। তবে ছেলে যদি দুপুরে খেয়েও নেয়, ওরা কিন্তু তার খাবারটা দিয়ে দেবে, সেটা ওকে রাতে খাওয়াবো। এখন কিন্তু ফ্যানটা গেলে নিচ্ছি। তবে সমস্ত কাজ কিন্তু আজকে মোটামুটি হয়ে গেছে। আর আগের দিনের যেসব তরকারি ছিল সেগুলো কিন্তু এখন আমি সমস্ত কিছু গরম করে নেব। আর ওই যে আমার বর এসে গেলে খেয়ে দিয়ে কিন্তু আবার অফিসে চলে যাবে। যাই হোক, ভাত হয়ে গেল, আর ওদিকে ডালটাও গরম বসিয়ে দিয়েছিলাম। আর যে সমস্ত তরকারি ছিল সমস্ত কিছুই কিন্তু গরম করে নিয়ে এখন কিন্তু কাজ তেমন একটা নেই। আর জানো তো ছেলেকে স্নান করিয়ে অল্প একটু খাইয়ে ওই পাশের বাড়ি যাব। আমাকে একটু তাড়াতাড়ি যেতে বলেছিল, কেননা ওদের বাড়িতে অনেকটা কাজ রয়েছে, যেহেতু পুজো হবে, পুজোও হয়েছে, তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়েছে। দেখতে দেখতে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তবে সকাল থেকে যে বৃষ্টি হয়নি এটাই রেহাই। সকাল থেকে বৃষ্টি হলে পুজোটা কী করে যে হতো সেটাই ভাবছিলাম। আমাদের মনসা মন্দিরটাতে তো বাইরের বাইরে, এই জন্য কিন্তু বৃষ্টি হলে তার প্রচুর সমস্যা পড়ে যেতাম। এখন দেখো, যে দইটা আমি ঠাকুরকে দিয়েছিলাম সেটা খাওয়ার মতো কেউ নেই। অর্ধেকটা দিয়ে তো নৈবেদ্য মেখেছিলাম, আর অর্ধেকটা এখন আমি নিজেই খেয়ে নিলাম। এই দুদিন ধরে না জামা কাপড় সেই পরিমাণে কেচেছিলাম, আর তারপরে গোছানো একদমই সময় পাইনি। তাই আজ ভাবলাম যখন কাজ নেই বেশি, তা জামা কাপড়গুলো গুছিয়ে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে তারপরে কিন্তু ওদের বাড়ি যাব। আর এদিকে দেখো, এত জামা কাপড় না গোছাতে গোছাতে এক সময় না বিরক্তই লেগে যায়। সত্যি কথা বলতে কি, 3 জনের জামা কাপড় তো কম হয় না। আর আমি তো এখন নিচে ওপরে করতে করতে একদম মানে নাজেহাল হয়ে গেছি। যাই হোক, এখন সমস্ত কাজকর্ম করে নিয়েছি সকালে। আরেকটা ঘরও তো ঝাড় দিয়েও নেওয়া হয়ে গেছে। সকাল থেকে তো তেমন কোনো সময়ই পাইনি। আর আজ পুজো বলে ছেলেকে তো এক্সারসাইজও করাইনি, আর জামা কাপড়ও কাচিনি। তবে পুজোটা যে ভালোভাবে হয়ে গেছে এটাই কিন্তু অনেক। বৃষ্টি ছাড়াই যে পুজো হয়েছে, সকাল থেকে তো ভাবছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, কেননা কাল তো খবরে দেখেছিলাম নিম্নচাপ হয়েছে। আগের দুদিন যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেই পরিমাণে যদি বৃষ্টি থাকতো না, নিজের মনটাও ভালো লাগতো না। তবে পুজোর দিনে বৃষ্টি হলে না একদমই কিন্তু মন ভালো লাগে না। তোমাদের কি হয় সেটা আমি জানি না, তবে আমার কিন্তু একদম ভালো লাগে না। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে, তবে আমাদের মনসা পুজোটা আমরা কিন্তু অনেকটা ছোট করেই করি। ওই ধরো ব্রাহ্মণ দিয়ে কিছুটা ফল দিয়ে আমি কিন্তু পুজোটা করি, তেমন বড় সড়ো করে তো আর করা হয় না। আর পাশের বাড়ি কিন্তু তেমন বড় করেই করা হয়, যাতে আমাদের সবার নেমন্তন্ন থাকে প্রতি বছরই। পাশের ঘরটায় এসে দেখি এই ঘরেরও একই অবস্থা, সারা খাট সোফাতে একদম জামা কাপড় ছিটানো রয়েছে। আসলে রোদের থেকে তুলে এনেই এই ঘরে ওই ঘরে রেখে দিয়েছিলাম, আর ওগুলোই আজকে পুরো ভাঁজ করে নিচ্ছি। একদিন পর শাড়ি পরেছি বলে না প্রচুর অস্বস্তি বোধ হচ্ছে। সত্যি বলতে কি, মানুষ কিন্তু অভ্যাসের দাস। অভ্যাস যেখানে আছে সেখানে কিন্তু, এই যে বিয়ের পর থেকে আমি কিন্তু প্রতিদিনই শাড়ি পরে থাকতাম, তখন কিন্তু আমার অভ্যাসই ছিল শাড়ি পরে থাকা। তবে যখন থেকে শাড়িটা চেঞ্জ করে অন্য কিছু পরা ধরেছি, তখন থেকে কিন্তু অভ্যাস সেখানেই এসে দাঁড়িয়েছে। তাই জন্যই বলি, মানুষ যেটা অভ্যাস করবে সেটাই কিন্তু হবে। তবে শাড়ি পরে কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছিল। আর আমার মতে জানো তো, শাড়ির থেকে অন্য ড্রেসগুলো অনেকটা ভদ্র। শাড়িকেই আমি ভদ্র বলে মানি না, কিন্তু আগেকার দিনের মানুষরা যখন দেখা যায় যে তারা কিন্তু শাড়িটাকেই প্রাধান্য দেয় বেশি। যাই হোক, আর যে যার কাছে যার মতো যেমন হয় সেটাই তাকে মানা উচিত। আর আমার কিন্তু সমস্ত কিছু কাজ হয়ে গেল, আর এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি সাথে সাথে। সমস্ত কাজকর্ম করে তুলে কি হয়, বিকেলবেলাটা আর কেমন কোনো কাজ থাকে না। ওই ঘর বারান্দা ঝাড় দিলে কিন্তু সমস্ত কাজটা হয়ে যায়। এদিকে দেখো, পাশের বাড়িতে চলে এসেছি, তখন কিন্তু ওদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমি কিন্তু বেশ খানিকক্ষণ ওয়েট করার পরে বসে পড়লাম, প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল। ওদিকে ঘড়ির কাঁটায় কিন্তু 3টে বেজে গেছে। তারপরে কিন্তু একদম বসে পড়েছিলাম খেতে। তবে বেশি কিছু রান্না করেছিল না, ওই ডাল করেছিল, আর ডালের সাথে চিপস করেছিল, ভেজ ডাল তো করেছিল, আর সাথে চিকেন করেছিল। এটাই ছিল আজকের ভিডিও। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো। টাটা।